আর্জেন্টিনার জার্সি পরে কন্টেন্ট করতেছি, জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার এই সমর্থন করে আসতেছি। ডিয়েগো ম্যারাডোনার 86 দেখে নাই, 90-তে তার কান্না দেখে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে, সেই থেকে আর্জেন্টিনার সঙ্গেই আছি। আর্জেন্টিনার অতি দুর্দিনেও কখনো মনে হয় না যে আর্জেন্টিনা জিতে গেছে তারপরে প্রতিপক্ষের জন্য মন খারাপ লাগছে। মানে এই অনুভূতি জীবনে পাবো বলে মনে হয় না। আজকে কেপ ভার্দে সেই অনুভূতিটা দিছে। কেপ ভার্দে ডিজার্ভ দ্য ম্যাচ। কেপ ভার্দে অন্তত এই ম্যাচ হেরে যাওয়ার কথা না। কি অসাধারণ ফুটবলটা খেললো, কি অসাধারণ ফুটবলটা খেললো। একটা দ্বীপ থেকে উঠে আসে, একটা দ্বীপপুঞ্জ থেকে উঠে আসে কতগুলো খেলোয়াড়, যারা আসলে অনেকেই প্রপার ট্রেনিং পায় না, প্রপারলি ফুটবলকে জীবন বানাতে পারে নাই। বিশেষ করে সেই ভজিনা লোকটা, 40 বছর বয়সে এই লোকটা এসে আমার ধারণা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা গোলকিপার। মেসির যে ফ্রি কিকটা ঠেকাইছেন, এটা ম্যানুয়েল নয়ার, অলিভার কানরাও কল্পনা করতে কষ্ট হতো। যে ফ্রি কিকটা ঠেকাইছেন, মেসি সবচেয়ে দুরূহ কোণা থেকে ফ্রি কিকটা পাঠাইছিল। এমনিতেই মেসির ফ্রি কিক ঠেকানো যে কারোর জন্য কঠিন, কিন্তু এটা তার দুরূহতম ফ্রি কিক ছিল, সেটাও সে ঠেকায় দিছে। একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে আর্জেন্টিনার মিডফিল্ড একেবারে কোলাপস করছিল, একেবারে কোলাপস করছিল। কেপ ভার্দের পরিকল্পনা পুরোপুরি কাজ করছে, জাস্ট কপালটা তাদের পক্ষে ছিল না। আমি কোনোভাবেই এটা দাবি করব না যে আর্জেন্টিনার ডিজার্ভিং টিম হিসাবে, যোগ্য টিম হিসাবে এই ইয়েতে গেল, সুপার 16-এ গেল। অবশ্যই সেখানে লিওনেল মেসির ভয়ানক একক চেষ্টা এবং লিসান্দ্রো মার্টিনেজদের যে দারুণ ভূমিকা, সেইগুলো মিলে আর্জেন্টিনা পার হলো। অবশ্যই খুব স্বস্তি লাগতেছে, অবশ্যই খুব স্বস্তি লাগতেছে। যতই প্রশংসা করি প্রতিপক্ষের, শেষ পর্যন্ত তো দলটা আর্জেন্টিনা, এটা নিয়েই তো বেঁচে আছি। এই ছেলেগুলো আজকে খারাপ খেলছে, আজকে দিনটা ভাগ্যের জোরে পার হয়ে গেছে, কিন্তু কত বিউটিফুল ফুটবল খেলেও তো এই ছেলেগুলো পারে নাই। ওকে, আমি একটু ম্যাচটা কেমন দেখলাম সেটা বলি। আবারও বলি, ম্যাচ বিশ্লেষণ করার সামর্থ্য আমার নাই। ম্যাচটা কেমন দেখলাম সেটা বলি, এবং কী সব দুশ্চিন্তার ভয়াবহ ছাপ রেখে গেল আজকের ম্যাচটা, সেটা একটু বলি। প্রথমত, কেপ ভার্দের প্রশংসা করে শেষ করা যাবে না। কেপ ভার্দে দলটার ফুটবলের প্রশংসা, এটা আমার মনে হয় এত বড় একটা মহাকাব্য লিখলেও প্রশংসা শেষ হবে না। কেপ ভার্দে এর আগে গ্রুপ পর্বে কতগুলো বিশ্ব চ্যাম্পিয়নকে আটকায় আটকায় আসছে। তারা এ পর্যন্ত আসছে প্রবল প্রতাপ দেখাই আসে। কিন্তু আজকে তারা যেটা খেলছে, এটা ওই আটকায় দেওয়া ফুটবল না। হ্যাঁ, তারা লো ব্লক করেই প্রথমটা শুরু করছে এবং সময় হলে লো ব্লকই করছে। কিন্তু জয়ের চেষ্টা ছিল না এ কথা কেউ বলতে পারবে না। কি অসাধারণ জয়ের চেষ্টা ছিল, এবং যখন ব্লকটা করছে তখন সেটা এত কার্যকর। আমি আপনাকে চোখ বুজে বলতে পারি 2018 সালের পরে পৃথিবীর কোনো কোনো ব্লক আর্জেন্টিনার মিডফিল্ডকে এরকম নিষ্ক্রিয় করে দিতে পারে নাই, লিওনেল মেসিকে এরকম নিষ্ক্রিয় করে দিতে পারে নাই। হ্যাঁ, আপনি বলবেন যে এর মধ্যে যে কয়টা ঝলক দেখছি সে কয়টা লিওনেল মেসির কাছ থেকে, অতি অবশ্যই সে ব্যাপারে আমি একমত। মেসি সম্ভবত তার 2022-এ পরে এত বেশি রান করে নাই, এত বেশি রান করতে হয় নাই। আজকে যে কয়টা রান করার দরকার হচ্ছে সেগুলো সে করছে, রান করছে, ড্রিবল করছে, বল পাস দিছে, একটা ম্যাজিক্যাল গোল করছে, কি সাবলাইম একটা গোল গোল করছে। সবই ঠিক আছে, কিন্তু তাকে যেভাবে নিষ্ক্রিয় করে রাখছে, সে ওগুলো তো করছে ভাই, মানে মেসি বলে যে এর ভিতরেও কিছু একটা করছে, কিছু কিছু করছে। কিন্তু মেসির যা করার কথা, মেসিকে অন্যরা মার্ক করেও যা করাইতে আটকাইতে পারে না, সেটা কেবারদে পারছে। আপনি যদি দেখেন, মেসি ম্যাচের প্রথমার্ধ নড়ারই সুযোগ দেয় নাই তারা, যদিও ম্যাচের প্রথমার্ধেই সে গোলটা পাইছে, কিন্তু তাকে ম্যাজিকটা করতে দেয় নাই। এছাড়া পুরোটা সময় জুড়ে মেসিকে স্বাধীনভাবে খেলতে দেয় না। মেসি বল পাইছে, মেসি মন মতো একটা পাস দিতে পারে না, পাস দিলে ফিরতি পাসটা রিসিভ করার আর জায়গা পায় নাই। কোনো না কোনোভাবে ওর দৃষ্টি আটকায় দিছে, ওর পথ আটকায় দিছে। অপূর্ব প্ল্যানিং নিয়ে তারা নামছিল, অপূর্ব প্ল্যানিং নিয়ে, এবং সেটা করতে গিয়ে সবচেয়ে মুশকিল হয় কি, এই দলগুলোর, অপরিচিত দলগুলো, ছোট দল শব্দটা এখন উচ্চারণ করলে আমাকে মারবেন, ছোট দল বলাটাই ঠিক না। অপরিচিত দল যারা একটু তুলনামূলক বড় আসরে অপরিচিত, তাদের মুশকিলটা হয় কি, মেসিকে মার্ক করতে গিয়ে
অন্যদিকে আবার ফাঁকা করে ফেলে না, মিডফিল্ডও সমানে নিষ্ক্রিয় করে দিছে। হ্যাঁ, সেখানে ম্যাকঅ্যালিস্টার, এনজো, ডিপল, আলমাদা তিনজনের অত্যন্ত নিষ্ক্রিয় খেলাও একটা ভূমিকা রাখছে। আলমাদা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে খুব ক্লুলেস, খুবই ক্লুলেস। আমি ঠিক বুঝতেছি না যে কেন স্কালোনি আলমাদাকে প্রতিদিনই এই সেকেন্ড হাফেরও বেশ খানিকটা সময় পর্যন্ত খেলায় যাচ্ছেন। আমি এটা আলমাদার জায়গায়, হ্যাঁ, নিকো গঞ্জালেস নামছে পরে, নিকো গঞ্জালেস হইতে পারে। যদি মনে করেন ক্রিয়েটিভিটির দরকার তাহলে নিকো পাস হইতে পারে। আলমাদাকে আর স্টার্টার হিসাবে আমি অত্যন্ত আলমাদা ভক্ত ছেলে, অত্যন্ত আলমাদা ভক্ত মানুষ। আলমাদাকে আমি ভালো খেলতে দেখলে আমার চেয়ে খুশি কেউ হবে না। আমি মেসির পরে নেক্সট সবচেয়ে আকর্ষণীয় ছেলে আমার জন্য আলমাদা, আর তারপরে এচেভেরি। কিন্তু আলমাদা যা খেলতেছে, ক্লুলেস ফুটবল খেলতেছে পুরো বিশ্বকাপ জুড়ে, ফলে তাকে অবশ্যই অফ করানো উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বাকি তিনজনের ক্ষেত্রে আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ঠিক না, মানে এটা ওয়ান অফ ডে, ওয়ান অফ ডে আপনার আসতে পারে, যে কোনো একজনের আসতে পারে, তিনজনেরও আসতে পারে। ম্যাক এনজো এখনো পর্যন্ত এই বিশ্বকাপে অ্যাটাকিং রোলে, অ্যাটাকিং অ্যাট্রিবিউটে এমনিতেই খুব ভালো এখনো খেলে নাই। তারা মূলত তাদের ডিফেন্সিভ ওয়ার্কটা সুন্দর করতেছিল, এই ম্যাচে সেটা করতে পারে নাই। ডিপল দুর্দান্ত খেলতেছিল আগের ম্যাচগুলোতে, আজকে সেটা পারে নাই, যদিও ডিফেন্সিভ ওয়ার্ক আজকে বেশ কিছু করছে, চোখে লাগার মতোই কিছু ডিফেন্সিভ ওয়ার্ক করছে। কারণ এত বাজে ছিল মন্টিয়েল, মন্টিয়েলটা ডান পাশে এত বাজে ছিল যে ওখানে কাজ করতে হয়েছে ডিপলকে। ওটাই একটা সমস্যা হয়ে গেছে জানেন, দুটো পাশ, ধরেন এ পাশে আলমাদা আর মেদিনা, মেদিনাকে ওরা ভালোই মার্ক করছে, আর মেদিনাও যে খুব ওভারল্যাপ করতে পারছে, ওভারল্যাপ করে তো কাট ব্যাক করতে হবে, কাট ব্যাক টাট ব্যাক করতে পারে নাই। ইনফ্যাক্ট বল নিয়ে মানে উইথ দ্য বল খুব আহ, ভালো খেলতে পারছে, তার না অফ দ্য বল খুব দৌড়াদৌড়ি করছে। আর আলমাদা খুব নিষ্ক্রিয় ছিল। এ পাশে ডিপলের কোনো অফেন্সিভ ওয়ার্ক ছিল না, মলিনা একটা হতাশা। ফলে দুটো সাইড ওরা কিন্তু একেবারে জায়গা দেয় নাই তা না। আপনার মনে হতে পারে যে কেপ ভার্দে পুরোটাই বোধহয় নিয়ন্ত্রণ করতে পারছে, তা না। মিডফিল্ডটা আর্জেন্টিনা নিজেরই নিষ্ক্রিয় ছিল অনেকটা, সঙ্গে ওদেরও মারাত্মক কৃতিত্ব। এই ট্রায়োকে জ্বলে উঠতে দেয় নাই, সেটা অবশ্যই ওদের কৃতিত্ব ওদের দিতে হবে। ওদের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে মেসিকে বোতলবন্দি করে ফেলা, মেসিকে একদম বোতলে রাখা। অন্যান্য দিন যেটা হয়, মিডফিল্ডটা অ্যাকশন অন অ্যাকশন থাকতে পারে মেসির কারণে, আর মেসি ওই ডিসাইসিভ মোমেন্টগুলো তৈরি করে দেয়, তখন মিডফিল্ডটা ব্লুম করে, ব্লুম করে ফুটে ওঠে। কিন্তু আজকে সেটা হয় নাই, এবং মাঝখান থেকে ফলে কোনো আক্রমণই হচ্ছিল না। যা হয়েছে সেটা শুধু ওই যে অতিমানবিক মেসির কারণে। দুপাশটা কিন্তু ওরা যথেষ্ট স্পেস দিয়ে রাখছে, দুই সাইড লাইন থেকে যদি একটু অ্যাটাক করা যেত। আমি এরকম মোমেন্টে মাঠে খুব একসঙ্গে দেখতে চাই নিকো গঞ্জালেস এবং সিমিওনেকে। এইসব দলের বিপক্ষে আপনি যদি দুই টাচ লাইন ভালো ইউজ করতে না পারেন, ওই যে ফুল ব্যাক, আর্জেন্টিনার যে ফুল ব্যাক, এটা আমার ধারণা পৃথিবীর ইতিহাসে কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল এরকম ফুল ব্যাক নিয়ে চ্যাম্পিয়ন হইতে আসে নাই। ফুল ব্যাক তো যা তাই, কিন্তু সেখানে তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনার ডি মারিয়া লাগবে, তাহলে হচ্ছে আগের দিনের মেসি লাগবে। এটা তো এখন আর আপনার পক্ষে পাওয়া সম্ভব না। তাহলে ডি মারিয়া দলেই নেই, আর মেসি এখন আর ওই টাচ লাইনে ওই খেলাটা খেলবে না। তাহলে আসলে সিমিওনে আর নিকো গঞ্জালেসকে মাঠে থাকতে হবে। আমি জানি এগুলোতে যে লোকটার এইসব দায়িত্ব, সেই লোকটা এগুলো আমার চেয়ে 7,80,000 গুণ বেশি বোঝে, এবং সেই লোকটা অলরেডি যা যা হিসাব করা করে ফেলছে। আজকে ম্যাচটা যেহেতু একটু প্রেশার খেলতে হয়েছে এবং ম্যাচটা কোনো ক্রমে বেরোয়েছে, এইটা সে নতুন করে থট দিবে। তার অবশ্য আবার একটা ব্যাপার আছে, সে কোর গ্রুপ দিয়েই ওই দুর্বলতাগুলো কাটানোর চেষ্টা করবে। সে আমার মতো করে ভাববে না অমুক পারতেছে না তাহলে ওরে চেঞ্জ করো, সে ওই যে পারতেছে না তাকে দিয়ে পারানোর চেষ্টা করবে। এটা হচ্ছে তার ব্যাপার। সে অত্যন্ত জেদি এসব ব্যাপারে, যে মানে দেখে বোঝা যায় না, কিন্তু সে তার কোরে কোর খারাপ করতেছে বলে কোরে হুট করে বসায় দেওয়া, এটা আমরা ওই যে ক্রিকেটে বলি যে দীর্ঘকাল আস্থা রাখতে হবে, আস্থা রাখলে আপনি প্রতিদান পাবেন। এটা সে খুব বিশ্বাস করে যে খারাপ করছে, ঠিক আছে, তুমি আরও সুযোগ পাবা, আরও সুযোগ পাবা। হতে পারে আমাদের এটাই শেষ সুযোগ ছিল, হয়তো আজকের দিন পর্যন্ত ধরে রাখছে লিওনেল স্কালোনি যে আজকেও তোমাকে সুযোগ দিলাম, যদি না পারো তুমি আর স্টার্টার হবা না। আবার ওপাশে সেমিওনেও হয়তো জায়গা পাবে, যাই হোক সেগুলো পরের ব্যাপার। আর ফরওয়ার্ড দুইটা কী রে ভাই, লাউতারোর তো মাঠেই দেখলাম না, যতক্ষণ মাঠে ছিল। আমি ভজিনারে ঐশ্বরিক মানের কিপার মনে করি,
করতেছি, কিন্তু আপনার সঙ্গে একটা গোলকিপার বসে আপনাকে ড্রিবল করতেছে আর আপনি সেটা বিট হচ্ছেন তার কাছে পেনাল্টি বক্সের ভিতরে, ফাঁকা গোলপোস্টের ভিতরে। এই সময় সুইসাইড করা উচিত। আপনার রীতিমতো সাইড লাইনে আইমারে ডাক দিয়ে বলা উচিত, বস একটু বিষ দেন খাই। এছাড়া আর লাউতারোর আমার মনে হয় না যে কোনো উপায় ছিল। সে দুইবার ভজিনা তারা নিয়ে খেলা করছে। মানে ভজিনার কনফিডেন্স লেভেল আপনি চিন্তা করতে পারেন। সে আজকে যে কটা অবিশ্বাস্য সেভ করছে, ধরেন গোলগুলো যদি হয়ে যেত তাহলে ডিফারেন্সটা এত ক্লোজ লাগতো না। তাহলে হয়তো আমি কেপভার্দের এত প্রশংসা করতামও না। সত্যিই তো মানুষ তো আসলে স্কোর লাইন দেখে কথা বলে। কিন্তু সে তো অতিমানবিক পারফরম্যান্স করছেই। কিন্তু লাউতারোরে নিয়ে যে খেলাটা করছে, এটা মনে হয় লাউতারোর ফুটবল ছাড়ার সময় চলে আসছে। আমি লাউতারোর মানসিকতাটা বুঝতেছি না। আলভারেজ অনেক প্রেসিং করছে, অনেক নেমে রানটা করছে যেটা একটু সুবিধা করে দিচ্ছে, পরের দিকে অ্যাটাক বাড়ছে সেজন্য। কিন্তু কই ভাই গোলমুখে শট কই? অ্যাটেম্প কই? অ্যাটেম্পগুলো কাদের কাছ থেকে আসছে? দেখেন আপনার যখন স্কোর শিটে লেখা থাকে যে ৩ গোলে জিতছেন, ৩ গোলের ১ টা গোল লিওনেল মেসি করছে, বাকি ২ টো গোল ২ সিভির কাছ থেকে আসছে। লিসান্দ্রো মার্টিনেজ আর কুটি রোমেরোর কাছ থেকে আসছে। তখন আপনি বুঝতে পারেন যে আপনার ফরওয়ার্ড, আপনার মিডফিল্ড, আপনার অ্যাটাক কি করতেছে, আপনার স্ট্রাইকাররা কি করতেছে। হ্যাঁ, কর্নার থেকে হেডে গোল সিবি করতে পারে, এটা বেশ স্বাভাবিক ব্যাপার। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের বাকিটা যদি দেখেন, যে মেসিরে অ্যাসিস্ট করলো, নিজে দুর্দান্ত একটা ফিনিশ করলো। হি ওয়াজ ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাকচুয়ালি। সে তার ছোটবেলায় ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, ছোটবেলাও না তারুণ্যে আয়াক্সও সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতো। ওকে, সেটা তো বহুকাল আগে ভুলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে এখন ভিদিসের সঙ্গে তুলনা করা হয়। পেটে খাটো মানুষটা, সে ভয়ানক একটা সিবি। কিন্তু সে আজকে প্রাণভোমরা ছিল অ্যাটাকের, যেটুকু যে অ্যাটাক হয়েছে ওর কল্যাণে হয়েছে। বল প্লেয়িং ডিফেন্ডার সে অলওয়েজ, বল প্লেয়িং সিবি। কিন্তু আজকের মতো করে এত সুন্দর, এটা তো বোধহয় মাত্র সেকেন্ড গোল। শুধু গোল বলে কথা না, প্রত্যেকটা সময় সে চেষ্টা করছে অ্যাটাকটা চাঙ্গা রাখার। যেটা মিডফিল্ডের করণীয় ছিল, ডিফেন্সিভ মিডফিল্ডের করণীয় ছিল, সেটা তারা করতে পারে নাই। সেটা লিসান্দ্রোকে করতে হয়েছে। হ্যাঁ, গোলটার পেছনে লিসান্দ্রোর নিষ্ক্রিয়তা, আরও বেশি ইন্টারসেপশন করতে না পারা, এটা প্রথম গোলটা অবশ্যই লিসান্দ্রো মার্টিনেজের এখানে ত্রুটি আছে। আবার কেপ ভার্দের কথা দিয়ে শেষ করে আর্জেন্টিনার ত্রুটিগুলো নিয়ে যা বলার বেশি বলে ফেলছি। আর্জেন্টিনার ত্রুটি নিয়ে এত কথা বলার যোগ্যতা আসলে আমাদের থাকা উচিত না। কারণ এই দলটাই সেম কম্বিনেশন নিয়ে, সেম সব কিছু নিয়ে ২০১৮ সালের পর থেকে আজকের মতো খাবি খায় নাই কখনো। হারছে, ১টা ২টা ম্যাচ হারছে, ২-৪টা ম্যাচ হারছে, হঠাৎ করে বাজেও খেলছে। কিন্তু আজকের মতো কোনো প্রতিপক্ষ তাদের অসহায় করতে পারে নাই। ফলে এই জিনিস আমার চেয়ে বেশি ভাবার মতো ৩টা ধূর্ত নেকড়ে ওখানে আছে। লিওনেল স্কালোনি আছেন, তার সঙ্গে পাবলো আইমার আর ওয়াটার স্যামুয়েল আছে। মাতিয়াস মান্নার মতো ব্রেন আছে। ওরা আগামী ম্যাচের আগে এগুলার অনেক কিছু করে ফেলবে। কেপ ভার্দেকে নিয়ে কতক্ষণ বলবো, কিভাবে বলবো আমি জানি না। বজিনাকে নিয়ে অবশ্যই আবারও বলবো। বজিনাকে নিয়ে আগে কনটেন্ট করছি, আজকে আবার বলতেছি যে এই লোক এবার বিশ্বকাপের সেরা গোলকিপার। ৪০ বছর বয়সে যে ইন্টারসেপশন, যে তার পজিশনিং সেন্স, যে ফ্লাই করা, যেভাবে সে পাঞ্চ করতে পারে, এইগুলো প্রত্যেকটা অবিশ্বাস্য। সবচেয়ে বড় কথা যে কনফিডেন্স, যে কনফিডেন্স সে শো করছে লাউতারো নিয়ে এই খেলাটা করা, আপনারা এই জিনিসটাকে হয়তো অগুরুত্বপূর্ণ মনে করবেন। না, আমি মনে করি ইন্টারন্যাশনাল লেভেলে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কোনো গোলকিপার, ৪০ বছর বয়সে একটা গোলকিপার প্রথম বিশ্বকাপ খেলতে এসে লাউতারোর মতো মিলানের একটা সুপারস্টার ক্যাপ্টেন, তাকে নিয়ে খেলা করার যা কনফিডেন্স থাকে, এই লোক সাধারণ জিনিস না। এই লোক আসলেই অলৌকিক শক্তির অধিকারী। এই লোকের জন্য আমার আফসোস লাগতেছে, এই লোকটার বয়স এখন কেন ২৪-২৫ না। এই পারফরম্যান্স দিয়ে আজকে বিশ্বকাপটা শেষ হলো কেপ ভার্দের। এই লোকের তো উচিত এখন, মানে যদি বয়সটা থাকতো আগামী সিজনে এই লোকের ইউরোপের বড় কোনো টিমের পোস্টে দাঁড়ানোর কথা ছিল। কি কিপার রে ভাই, কি কিপার! দেখেন শুধুমাত্র আলো জায়গা মতো পড়ে না বলে যোগ্য লোকগুলো যোগ্য জায়গায় থাকে না। এই ভজিনা অনেক বড় দলের কিপার থাকার কথা ছিল না? এতদিনে তো অনেক আগে সুপারস্টার থাকার কথা ছিল। এটা নিশ্চয়ই তার ফ্লুক খেলা না। একটা খেলোয়াড় পুরো বিশ্বকাপ জুড়ে এতগুলো ম্যাচ জুড়ে ফ্লুক খেলতে পারে না। কি অবিশ্বাস্য, কি অবিশ্বাস্য! কেপ ভার্দের জন্য সর্বোচ্চ সহানুভূতি থাকলো, সর্বোচ্চ সহানুভূতি থাকলো। আমি ম্যাচ শেষে ২টো দৃশ্য খুব আমার দৃষ্টি কেড়ে এনেছে। একটা হচ্ছে কেপ ভার্দের একটা বাচ্চা ফ্যামিলির সঙ্গে আসছে নিশ্চয়ই।
7-8 বছর বয়স হবে। বাচ্চাটা অঝোরে কাঁদতেছে, অঝোরে কাঁদতেছে এবং ওর বাবা-মাও চোখ মুছতেছে এবং ওরে থামানোর চেষ্টা করতেছে না, ওরে সান্ত্বনা দিচ্ছে না। বোঝা যাচ্ছে যে আজকে কাঁদো, আজকে তুমি কাঁদো। এরকমভাবে হাতের কাছ থেকে জয় চলে যাওয়ার পরে না কেঁদে তুমি কি করবা? আরেকটা জিনিস মজা লাগছে, কতগুলো তরুণ-তরুণী ওরা এই হারের পরেও সমানে কেপ ভার্দের ওই যে ২ হাতে ধরে কেপ ভার্দের যে ওটারে কি বলে রুমালের মতো যেটা আপনারা নাম জানেন না, ওটা নাড়াচ্ছে আর গান গাচ্ছে। দিস ইজ দ্য স্পিরিট। তোমরা হারো নাই কেপ ভার্দে। আমি আর্জেন্টিনার মানে সম্ভবত পৃথিবীতে শেষ দিন পর্যন্ত টিকে থাকা যদি একজন সমর্থক থাকে, সেই সমর্থকের একজন আমি। কিন্তু আমি আজকে বলতেছি তোমরা হারো নাই। তোমরা স্রেফ ভাগ্যের কাছে হেরে গেছো। মেসি নামে একটা অলৌকিক মানবের কাছে হেরে গেছো। লিসান্দ্রো মার্টিনেজের একটা অলৌকিক খেলার কাছে হেরে গেছো। আর তোমাদের কিছু সময় তোমাদের পক্ষে ছিল না। নতুবা শেষ ওই যে এক্সট্রা টাইমের এক্সট্রা ৩০ মিনিটের শেষ ৪-৫ মিনিটে যে কয়টা অ্যাটাক করছে কেপ ভার্দে, মানে কখনো ডিফেন্সিভ মোডে থাকে নাই রে ভাই। যখনই তারা গোল হজম করছে, যখনই একটা অ্যাটাক হজম করছে, পাল্টা কাউন্টার অ্যাটাকে এত সুন্দর খেলছে, এত সুন্দর খেলছে। কেপ ভার্দের প্রতি অনেক স্যালুট থাকলো। এই দলটা অনেক কিছু ডিজার্ভ করে। আমি জানি না ওদের পাইপলাইন কেমন। এরা সবাই তো বৃদ্ধ। কারণ এই দলটা এবার বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক দল। ওদের পাইপলাইন তরুণরা কেমন আমি জানি না। তবে এই দলটাকে আমি দেখতে চাইবো আগামী দিনে আর্জেন্টিনাকে কোনো এক সময় যেন ফাইনালে এই চ্যালেঞ্জটা দিতে পারে। আমি সেই দিনটার জন্য ওয়েট করব। কেপ ভার্দের জন্য অনেক শুভেচ্ছা। আর্জেন্টিনা নিজেদের শুধরে নেন দ্রুত। সামনে অনেক বড়, বড় চ্যালেঞ্জ আসতেছে। অনেক বড়, বড় চ্যালেঞ্জ। সবার জন্য শুভকামনা।